টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান। তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটতো। হ্যাঁ রে টুম্পা, আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে। আজকে আমার মা আমাদের সেই ড্রাগন ফলের বাগান থেকে অনেক ড্রাগন ফল পারবে। তুই কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি? তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পারবি, বুঝলি? কি বলিস বেলি, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক দাম, জানিস? আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে। আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে রে, কিন্তু আমাদের এই অভাবের সংসারে আমার মাকে বলতে সাহসই হয় না। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে। আমি মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো। আয়, তাড়াতাড়ি চল। টুম্পা বেলিদের বাড়িতে গিয়ে দেখলো বেলির মা বাঘিনী অনেক ড্রাগন ফল পারছে। এরপর টুম্পা বাঘিনীকে বলল, ও বাঘিনী মা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো, আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। ওর থেকে যে ছোট লোকের বাচ্চাগুলো আসে, এই তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিসনি ড্রাগন ফল কিনে খাওয়াতে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। তোর মাকে যেয়ে বল ড্রাগন ফল কিনে খাওয়াতে। আর তোর মাকেই বা কি বলবি? তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে, দুবেলা দুমুঠো খাবারই তো কিনে খেতে পারিস না, আবার এত দাম দিয়ে ড্রাগন ফল কিনে খাবি? ফকিন্নি ভিক্ষুক কোথাকার, তোদেরকে দেখলেই আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এসব আবর্জনা, যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। মা, আমি তো টুম্পাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য, ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। মা, ওকে একটা ড্রাগন ফল দাও না, একটা ড্রাগন ফল দিলে কি হবে মা? কি রে বেলি, তোর তো সাহস কম হয়নি? এই ছোট লোক ভিক্ষুরানির সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস। তোকে না বলেছি ওদের সাথে না মিশতে? আর এই ছোট লোকের বাচ্চা, যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি, এমন মার মারবো না, পা ভেঙে দেবো একেবারে। মা জানো, বেলিদের ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফল হয়েছে, আর বেলিও আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য। আমি যখন বেলির মার কাছে একটা ড্রাগন ফল চাই, বেলির মা তো আমাকে ড্রাগন ফল দিলই না, আরো অনেক কথা শুনিয়ে দিল মা। আমি নাকি ছোট লোক, আমাদের সাথে নাকি মিশতে দেবে না আর বেলিকে। আরো কি বলেছে মা জানো? আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার পা ভেঙে দেবে। তুই কেন গিয়েছিলি মা অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে? আমি অন্যের বাড়িতে কাজ করি, দুটো টাকাই ইনকাম করি। থাক মা, তুই কষ্ট পাস না, আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না, আর বেলিদের বাগানের সামনেও যাব না। কিন্তু তুমি দেখে নিও, আমাদেরও অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে, আর সেই ড্রাগন গাছে অনেক ফল থাকবে। কি রে টুম্পা, তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস? তুই কষ্ট পাস না বোন, আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, আমি তোকে ড্রাগন ফল পেড়ে খাওয়াবো রে। তুই আর আমার সাথে রাগ করে থাকিস না রে টুম্পা। তোর সঙ্গে খেললে তো তোর মা তোকে মারবে বলেছে, এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে চাই না। ঠিক আছে, অত কথা বাদ দে। তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি রে বেলি? তুই কি তো আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? ঠিক আছে রে টুম্পা, আমি এনে দিতে পারবো। আর আমার মাও এখন বাড়িতে নেই, আমি এই যাবো আর আসবো। এরপর বেলি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য। এই নে টুম্পা, ড্রাগন গাছের চারা, এইটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর টুম্পা ড্রাগন ফলের চারাটি নিয়ে বাড়ি চলে যায়। মা, মা দেখো, আমি বেলের কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি। এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব, তারপর চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা, তুমি দেখে নিও মা। আরে আমার পাগলি মেয়ে, এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না। গাছটি ধীরে ধীরে বড় হবে, অনেক দিন যাবে, তারপর না ড্রাগন ফল দেবে। আগে তুই চারাটি রোপণ কর। এরপর টুম্পা তার বাড়ির পাশে চারাটি রোপণ করে দেয়।
তারপর থেকে টুম্পা তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে। কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে। আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো। আমার পাগলি মেয়ে, আচ্ছা খাবি খাবি, চল তার আগে আমরা কয়েকটি ড্রাগন ফল পেরে নেই। আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে, টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে, তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্টও হয়েছে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছো। তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে। এই গাছের ড্রাগন ফল কখনো শেষ হবে না। ও মা, দেখেছো, এটা একটা জাদু ড্রাগন ফল গাছ। এই গাছ আবার কথাও বলছে, আবার নাকি এই গাছের ড্রাগন ফল কখনো পোড়াবে না। আরে, এটা আমি কি দেখছি? গাছও দেখা যায় কথা বলছে। যা হয়েছে ভালোই হয়েছে। তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। গাছের সাথে কথা বলে টুম্পার মা সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে। আর বাঘিনী দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, আরে এই শেফালি ছোট লোকের বাচ্চাটা এত সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আর আমার তো এই বিষয়টি ভালো করে দেখতে হয়। আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে। আমাকে দেখতেই হবে কই থেকে ড্রাগন ফল শেফা শিয়ালিনী পেলো। ও, তাহলে এই ব্যাপার। মুখপুরীরা তাহলে এখন ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সঙ্গে তোরা পাল্লা দিবি? হতচারি, দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি মজা। বাঘিনী, তুই অনেক খারাপ। তুই সেদিন ছোট্ট মেয়েটাকে একটি ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, আবার এসেছিস ড্রাগন ফল চুরি করতে। এই নে, আমি এখন তোকে শাস্তি দিচ্ছি। ও, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। এ জাদুর গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। শেফা বোন, আমাকে তুই ক্ষমা করে দে। জাদু ড্রাগন ফল গাছ, বাঘিনী ভাবিকে তুমি ক্ষমা করে দাও। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা, আমি শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এইরকম খারাপ কাজ আর কখনো করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। বা, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে, বাড়িতেই থাক। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না। খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে। ওই তো দেখা যাচ্ছে বিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কিরে বিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে কি খেলবি না নাকি? জানিস, আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনা, আমরা তো খেলবো, তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দিবে। সত্যি বলছিস বিনা? আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিনা, খেলবো খেলবো। দাঁড়া, এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ, আমার মাও চলে এসেছে। ও মামা, ওই দেখো মিনা এসেছে। মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের গাছের লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। আরে বিনা, এটা কি বলছিস? লিচুর অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মিনা, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো
বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই। আর আমাকে একটা লিচু দাও না, তোমাদের কাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেব না। এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে, বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও তুমি লিচু খেতে চেয়েছিলে, এজন্য মনটা খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে সেটুকু বলও নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা তো ওই শহরে কাজ করে, আমার মা একটু পরেই চলে আসবে, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে আমার থলেতেই বীজটা ছিল, প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম, এটা তুমি মাটিতে রোপণ করো। এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে, সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে, এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে, সেই কত পরে লিচু হবে, তখন তো আমার খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না, এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর মিনা ভিক্ষুক বুড়িমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে। এই মিনা, সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস? কখন ঘুমোবি? অনেক রাত হয়েছে তো, ঘুমোতে যা এক্ষুনি। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে, বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু হবে। এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না। কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে। তাড়াতাড়ি ঘুমোতো, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়। আরে মিনা তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। মিনা, আর এই মিনা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমায়ের জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে, আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো, একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি, এক্ষুনি তোকে লিচু পেড়ে দিচ্ছি। এরপর মিনা গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে।
এমন সময় মিনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে। মা দেখো না, এই লিচুর মধ্যে তো বীজ নেই, বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে। এটা কিভাবে হলো? আরে মিনা, সত্যিই তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে। দেখি তো, চল আমরা সবগুলো লিচু ছিলে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা। মা দেখলি তো, এই লিচুগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে। এত হিরে এখন আমরা কি করব মা? হ্যাঁ রে মিনা, আমিও সেটাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে, তাদেরকে আমরা এই লিচুগুলো দিব, আর তারা লিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা, তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর মিনা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয়, আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। গো সবজি, টাটকা টাটকা সবজি, দাদারা দিদিরা টাটকা সবজি নিতে চলে আসুন। ও বাঘিনী দিদি, বেরিয়ে আসুন, আপনার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। কে কোথায় আছো? এখানে একটা লাশ দেখছি। ও বাঘিনী ভাবি, এদিকে এসো গো, এখানে দেখছি একটা লাশ পড়ে আছে। আরে, এটা তো দেখছি পল্টুর বউ। এই লাশটা এখানে কি করে এলো? আমার আম গাছের সাথে কেন লাশ ঝুলছে? এই পল্টুর বউ তো কিছুদিন আগেই মারা গেছে। হ্যাঁ গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল, তাহলে এই লাশটা এখানে কি করে এলো? আর এই লাশটা দেখে তো বোঝা যাচ্ছে এই লাশটা কেউ কবরস্থান থেকে এনে এখানে রেখে দিয়েছে। কিন্তু এমন কাজটা কে করবে? আর আমার বাড়ির সামনেই বা কেন রাখবে? আরে, আজকেও তো দেখছি এই গোরস্থান থেকে একটা লাশ উঠে নিয়ে গেছে। আমি তো কালকে রাতে ভালো করে পাহারা দিয়েছি, কিন্তু লাশটা এখান থেকে কে নিয়ে গেল? এটা কি হচ্ছে? আজকেই বাঘ মামাকে গিয়ে এটা বলতে হবে। বাঘ মামা, কবরস্থান থেকে প্রতিনিয়তই লাশ চুরি হচ্ছে, আজকে রাতেও একটা লাশ চুরি হয়েছে। আমি তো রাতে ভালো করেই পাহারা দিয়েছিলাম, কিন্তু এরকমটা কে করছে? আমার তো বিষয়টা খুব চিন্তার মনে হচ্ছে, আপনি একটু দেখুন না। হ্যাঁ রে মিচকে, আর ওই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে আম গাছের সাথেই কেন রাখছে? বিষয়টা আমার কাছে খুব চিন্তিত মনে হচ্ছে। তুই একটু ভালো করে গোরস্থানের দিকে নজর রাখতো। হ্যাঁ বাঘ মামা, আমি তো রাতে ঠিকঠাক মতো ঘুমাইও না, কত কষ্ট করে আমি পাহারা দেই, কিন্তু তারপরেও যে কিভাবে কি হয়ে যায় বুঝতেই পারি না। ইদানিং রাতে আমি কবরস্থানে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই, আর কান্নার আওয়াজটা শুনতেই কেমন যেন উধাও হয়ে যায় বাচ্চাটা। আরে, ওই তো দেখছি ওই আজকেও বাচ্চা মেয়েটা ওখানে কান্না করছে। একটু গিয়ে দেখি তো ওখানে। ওই বাচ্চা মেয়েটা এখানে কি করছে? আমি ওখানে গিয়ে দেখি তো। এরপর গোরস্থানের পাহারাদার সেই বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায়, আর সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সেই বাচ্চা মেয়েটি উধাও হয়ে যায়। আরে, এই বাচ্চা মেয়েটি তো দেখছি এখান থেকে চলে গেছে। কে জানি, হয়তো আমার মনের ভুল। আমার যে কি হয়েছে, এত রাতে এখানে বাচ্চাই বা কি করে আসবে? পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও বিড়ালিনী বাঘমামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় শেফা শিয়ালিনী দেখতে পায় বাঘমামার বাড়ির সামনের আম গাছটির সাথে তার স্বামীর লাশ ঝুলে আছে। এটা কি? আমার স্বামীর লাশটা এখানে কি করে এলো? তোমরা কে কোথায় আছো গো? এদিকে এসো, আমার স্বামীর লাশটাই আম গাছের সাথে কেন ঝুলে আছে? আমার স্বামী তো আরো 1 সপ্তাহ আগে মারা গেছে। আমার স্বামীর লাশটা এখানে কে এনে রেখেছে? এই কথা বলতেই সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে।
আরে বাঘ মামা, আজকেও কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে। আর লাশগুলো এনে প্রতিনিয়ত আপনার এই গাছের সাথে কেন রাখছে? আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বোঝা হয়ে গেছে তুই কেমন পাহারা দিস। তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে আর এমনটা হতো না। বুঝতে পেরেছি, তোকে দিয়ে আর কিচ্ছু হবে না। আজ থেকে তোর সাথে আমিও পাহারা দেব, দেখি এবার কি হয়। এরপর কথা মতো বাঘ মামাও পাহারাদারের সাথে গিয়ে গোরস্থানে পাহারা দেয়। আর তারা কথা বলতে বলতেই সেখানে একটা বৃদ্ধা বুড়িমা এসে হাজির হয়। ও বাবা, বড্ড বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে একটু সাহায্য করো না। আমার ছোট্ট নাতনিটা ঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে। আমি বুড়ো মানুষ, নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়েও যেতে পারছি না। আশেপাশে কোনো গাড়ি নেই। তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা। এসো, আমাকে সাহায্য করো। আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে ছিচকে, এই বুড়িমা কি বলছে? ওনার নাতনিটা নাকি গুরুতর অসুস্থ। বাচ্চাটাকে আমাদের বাঁচানো উচিত। চল চল, এই বৃদ্ধা বুড়িমাকে সাহায্য করি, ওনার নাতনিকে হসপিটালে নিয়ে যায়। এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমশাই সেই বৃদ্ধা শিয়ালিনীর পেছন পেছন যেতে থাকে। আর তারা হাঁটতে হাঁটতেই কিছুক্ষণ পর খেয়াল করে বুড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে বাঘ মামা, দেখলে তো, এই বুড়ি হঠাৎ করেই উধাও হয়ে গেল। আমার কিন্তু এবার বেশ ভয় করছে। আপনি চলুন না, আমরা কবরস্থানেই ফিরে যাই। তাড়াতাড়ি চলুন। এরপর তারা দুজন তাড়াতাড়ি করে কবরস্থানের কাছে চলে যায়। আর গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধা বুড়িমার এক ভয়ঙ্কর চেহারা। আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর খুঁড়ছে। আরে এই বুড়িমা তো দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে। এই বুড়ি তাহলে লাশ চোর? আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব তোর বউয়ের উপর। জানতে চাস আমি কেন এটা করছি? সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতনিটির সাথে। শুনতে চাস সেদিন কি হয়েছিল? আমার ছোট্ট নাতনিটা একদিন তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছিল। এমন সময় তোর বউ এসে যা করেছে। আরে আরে, এই ছোট লোকের বাচ্চাটা দেখছি আমার গাছ থেকে আম পেড়ে সব আম খেয়ে নিল রে। হায় হায় হায়, আমার সর্বনাশ করলো। এই ছোট লোকের বাচ্চা, আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোর এত বড় সাহস কোত্থেকে হলো? তুই আমার গাছ থেকে আম চুরি করে খাচ্ছিস। তোদের মতো ছোট লোকদের বাঁচিয়েই রাখবো না। আজকে তোকে আমি মেরেই ফেলবো। বল, আর কখনো আম চুরি করে খাবি? আর ছোট লোকের বাচ্চাটা তো দেখছি সত্যি সত্যি মরে গেছে। এখন কি হবে? এই লাশটা নিয়ে আমি এখন কি করব? মরে গেছে, বেশ হয়েছে। ওদের মতো ছোট লোক গরিব চোরের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু এই লাশটা আমি এখন কি করব? নাতনিটা যে সেই কখন খেলা করতে গেছে, এখনো তো মিনাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল যে মেয়েটা? আমাকে বললো একটু পরেই চলে আসবো, এখনো দেখছি না। মেয়েটা না খেয়েই চলে গেছে। যাই একটু খুঁজে নিয়ে আসি। মেয়েটাকে না দেখলে এক দণ্ড ভালো লাগে না। আরে ও মিনা, কোথায় গেলি রে দিদি ভাই? আরে এই তো দেখছি আমার দিদি ভাই মিনার লাশ পড়ে আছে। ও বাগিনী, আমার মিনাকে কে মেরেছে? আমার মিনাকে কে মেরেছে গো? হ্যাঁ, তোমার নাতনি মরে গেছে, ভালো হয়েছে। মেরে ফেলেছি তোমার নাতনিকে। নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়েছো। তোমার নাতনি আমার গাছের আম চুরি করে খেয়েছে, তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম। ও আমার মার খেয়ে মরে গেছে। আর এই বিষয়টা ধামা চাপা দিয়ে রাখবে। যদি এই কথা গ্রামের অন্য কাউকে বলেছো তাহলে তোমাকেও মেরে ফেলবো। আরে বাঘিনী, তুমি এটা কি বলছো? আমার অবুঝ নাতনিটাকে তুমি সামান্য একটা আমের কারণে মেরে ফেললে। তোমার একটা আমি না হয় খেয়েছিল। আমার নাতনির জীবনের থেকেও কি তোমার আম বড় হয়ে গেল? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে পুলিশে দেব।
তোমার বিচার হবে। এই কথা শুনে শয়তান বাঘিনী সেই বৃদ্ধা বুড়িমায়ের মাথার উপরে একটা ইট ছুঁড়ে মারে, আর ইটের আঘাতে বৃদ্ধা বুড়িমা সেখানেই পড়ে মারা যায়। আরে আরে, এটা কি হলো? এই বুড়িও তো দেখছি মরে গেল। এখন কি হবে? এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। এক্ষুনি কিছু একটা করতে হবে। এই লাশ দুটোকে আমাকে লুকোতেই হবে। এরপর তোর বউ শয়তান বাঘিনী আমাকে আর আমার নাতনিটাকে তোর ওই আম গাছের নিচে পুঁতে রেখেছিল। হ্যাঁ বুড়িমা, তোমার কথাটা শুনে বেশ খারাপ লাগলো। সত্যি আমার বউ তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমি এই কবরস্থান থেকে লাশগুলো কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ? এটা তো ভালো কাজ নয়। তুমি কি চাইছো আমাকে বলো, আর আমি আমার বউয়ের উপযুক্ত শাস্তি দেবো এর জন্য। তুমি তবু এগুলো করো না। আমি তোর বউকে মেরে ফেলবো। আমি তোর বউয়ের লাশ চাই। তোর বউকে উচিত শিক্ষা দিব। বুড়িমা, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমার বউকে আমি শাস্তি দেব, তবে তুমি আমাকে কথা দাও তুমি আর কখনোই গোরস্থান থেকে কোনো লাশ নেবে না। কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে, তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেব। গিন্নি, তুমি কেন এই বুড়িমার সাথে ও তার নাতনির সাথে এরকম নির্মম অত্যাচার করেছো? তোর বউকে আমার হাতে ছেড়ে দে। আমি ওর রক্ত খাবো। ওকে আমি মেরে ফেলবো। ওকে আমি মেরে ফেলবো। এই নে, আমি তোকে আগুনে ঝালিয়ে মারলাম। তুই জ্বলে পুড়ে মর। বুড়িমা, বুড়িমা আমাকে ছেড়ে দিন। আমি অনুতপ্ত। আমি ভুল করেছি। আমাকে মাফ করে দিন। আমি সেদিন আপনাদের সাথে অন্যায় করেছি। আমি এরপর থেকে নিজেই মা হতে পারিনি। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও।